ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা The Music Made Me Do It, an in-depth study of music through Islam and science, এই নামের বইটা ডক্টর গওহর মুশতাকের লেখা। এইটা ধরে আমরা পড়তেছিলাম এবং আমি যদিও মিউজিক সম্বন্ধে অনেক পড়াশোনা করার চেষ্টা করছি, মিউজিকের রোল কি একজন মানুষের জীবনে অথবা ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে কিভাবে দেখতে হবে, তো এই বইটাই এই পর্যন্ত পড়া সবচেয়ে কম্প্রিহেন্সিভ মেটেরিয়াল বা বই আমার কাছে মিউজিকের উপরে। তার কারণ হচ্ছে গডলেস সোসাইটি যদি বলি আমরা, পৃথিবীর ইন জেনারেল যদি আমরা এভাবেই বলি, আসলে গডলেস সোসাইটি সারা পৃথিবী, এক্সেপশন দুই একটা জায়গা হয়তো আছে। তো সেখানে আমরা যখন বলবো যে এটা হারাম, এটা খারাপ, বা শুধুমাত্র হাস্যাস যদি করি আমরা, প্র্যাকটিক্যাল আল্লাহর বিধানগুলা, যে কোনো বিধান, যে কোনো নিয়ম, যে কোনো বিধিনিষেধ, যে কোনো সীমা নির্ধারণ করছেন যেগুলো আল্লাহ, ডেফিনেটলি ওগুলা ম্যানকাইন্ডের জন্য সবচেয়ে ভালো জিনিস। কিন্তু এই যে ভালো ব্যাপারটা চট করে হয়তো একজন মানে সেমি বিশ্বাসী অথবা স্কেপটিক বা লিকওয়াম বিশ্বাসী যদি বলি আমরা, তার কাছে তো গ্রহণযোগ্য হবে না। সে তো চিন্তা করবে যে মিউজিকের কথাই ধরেন, মানে একটু ব্রিদিং এর মতো হয়ে গেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, তাই না? মানে সারা দুনিয়াতেই ইন জেনারেল বলা যায় ব্রিদিং এর মতো মিউজিক, মানে শ্বাস প্রশ্বাস যেরকম মানুষের মানে কোনো প্রশ্ন নাই, শ্বাস প্রশ্বাস নেই, বা শ্বাস প্রশ্বাসের ভিতরে মানুষ যেমন রিয়েলাইজও করে না যে সে শ্বাস নিচ্ছে এবং নিঃশ্বাস ত্যাগ করতেছে, অক্সিজেন নিচ্ছে, অনেক কর্মকাণ্ড হচ্ছে ত্যাগ, মানে সে রিয়েলাইজ করে না বা ভিজুয়ালাইজ করে না। মিউজিকের ব্যাপারটা অনেকটা সেরকমই হয়ে গেছে এখন, যে মানুষ শ্বাস প্রশ্বাসের মতো এটাকে করে। এটা বলছিলেন মুক্তার মাগরাবির একটা লেকচার আছে মিউজিক নিয়ে, 6-7 মিনিটের। ওটাতে উনি বলছিলেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বসে মিউজিকের সমালোচনা অথবা মিউজিক শুনবা না, এই কথা বলাটা মানে এরকমই আশ্চর্য একটা ব্যাপার। মানুষের কাছে মনে হবে যে শ্বাস প্রশ্বাস নিতে যদি নিষেধ করেন কাউকে, সে যেরকম চোখ তুলে তাকাবে সেরকমই মনে হবে। তো সেই জায়গায় কেবল মিউজিক শুনবা না, মিউজিক খারাপ বা এটা বলে মানুষকে খুব খুব শক্ত ইমানদার যারা, তাদের জন্য কোরআন হাদিসের দলিল এনাফ। কিন্তু এই যে বললাম লিকওয়ার্ম মুসলিম অথবা গডলেস দুনিয়া যেটা এখন, সেখানে শুধু এই কথা বলে মানুষকে কনভিন্স করা বা বোঝানোটা ইটস ডিফিকাল্ট, ইটস নট ইজি। তো এই বইটাতে সেগুলোর পাশাপাশি তাদের বা কাফিরদের দুনিয়া থেকে, মুশরিকদের দুনিয়া থেকে, অথবা শয়তানের রুল করা দুনিয়া যেটা, সেটা থেকে উনি নিয়ে আসছেন, মানে উদাহরণ নিয়ে আসছেন বা ফাইন্ডিংস নিয়ে আসছেন, রিসার্চ নিয়ে আসছেন, এনে দেখাচ্ছেন যে কেউ যদি ইসলাম নাও মানে তার জন্য এটা ক্ষতিকর। এক্স্যাক্টলি এই জিনিসটা আমরা আমাদের অন্য একটা যে সিরিজ এখন করতেছি, আপনার স্পিড অফ ট্রাস্ট, দ্য স্পিড অফ ট্রাস্ট বলে একটা বই থেকে আমরা পড়তেছি, আস্থার গতি। সেখানেও কিন্তু ব্যাপারটা একই ধরনের, যে একজন যদি মুসলিম, প্রপার মুসলিম হইতো এবং দিন ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতো বা হইতো, তার জন্য এই হয়তো দুনিয়াবি অনেক জিনিসের এক্সাম্পল দেওয়া বা এফেক্ট দেখানোটা অত জরুরি ছিল না। সে আল্লাহ বলছেন বলেই ট্রাস্টওয়ার্দি হইতো বা কথা রাখতো বা কমিটমেন্ট রাখতো বা আমানতের খেয়ানত করতো না, অ্যান্ড সো অন। কিন্তু যেহেতু দুনিয়াটা সেরকম না এখন, যেহেতু দুনিয়াটা লার্জ, মানে লার্জলি আমরা বলবো গডলেস সোসাইটি, সেখানে ওই ট্রাস্টের প্র্যাগম্যাটিক দিকটা বা ট্রাস্টওয়ার্দি হইলে যে সবার একটা লাভ আছে, এই জিনিসটা বোঝানোটা এফেক্টিভ বলে আমি মনে করছি বা আমরা মনে করি। সেই জন্যই কিন্তু আমরা
এই একটা সেকুলার একদমই মানে দুনিয়াবি পয়েন্ট অফ ভিউ থেকে লেখা একটা বইকে আমরা, যেটার ভিতরে ধরেন 70-80% বা 90% হয়তো ইসলামের সাথে অ্যালাইন্ড, সেটা ধরে আমরা চেষ্টা করতেছি এক্সপ্লেন করার যে ট্রাস্ট কেন ইম্পর্টেন্ট, কেন একজন মুসলিমের ইন পার্টিকুলার বা জেনারেলি সবাই কেন ট্রাস্টওয়ার্দি হওয়া উচিত, হইলে কি সুবিধা ইত্যাদি আমরা এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। তো আসেন আমরা যেখানে ছাড়ছিলাম গতদিন, যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করি আজকে। এই পৃষ্ঠাটার নাম আমি আগেই এই চ্যাপ্টারটার নাম আমি আগেই বলছি, এটা হচ্ছে টাইটেল চ্যাপ্টার আর কি, মানে এই চ্যাপ্টারের নামে বইয়ের নাম আর কি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে বইয়ের নাম হচ্ছে মিউজিক মেড মি দ্য মিউজিক মেড মি ডু ইট, আর এই চ্যাপ্টারটার নাম হচ্ছে মিউজিক মেড মি ডু ইট। দিটা শুধু বাদ গেছে চ্যাপ্টারের হেডলাইনে, সরি। এটা 4 নাম্বার চ্যাপ্টার। তো এখানে আমরা যেই জায়গায় ছিলাম গতদিন সেখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। when it comes to rock music, এটুকু পড়ছিলাম আমরা একটু পিছন থেকে, মানে ধরেন 2-3 লাইন পিছন থেকে আমরা পড়তেছি এখন। when it comes to rock music, it in fact not only depresses listeners but also encourages them to commit suicide by giving them the message that suicide is the only solution. রক মিউজিককে শুধু যে মানুষকে ডিপ্রেস, একসময় মনে হবে যে উত্তেজিত করে, ইয়েস দ্যাট ইজ অলসো ট্রু টু সাম এক্সটেন্ট, কিন্তু তারপরে আমরা দেখবো যে একটা ডিপ্রেশন বা ডিপ্রেস করার একটা থাকে। এটা যত আনন্দ ফুর্তির আয়োজন সবকটার বেলায় সত্য, যে একসময় মনে হবে যে আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে বা আপনাকে ইনভিগোরেটেড যেটাকে আমরা বলি, আপনাকে প্রাণ শক্তি দিচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা একটা কমন ড্রাগের বেলায় তাই, মদের বেলায় তাই, মিউজিকের বেলায় তাই। কিন্তু মনে হবে যে আপনাকে তারপরে আসবে আপনার ডিপ্রেশন বা লো যেটাকে আমরা বলি, বা হ্যাংওভার বলি, যাই বলেন। তো বলতেছে যে সুইসাইড ইজ দ্য অনলি সলিউশন, এই মেসেজটাও দেয় সমকালীন। অথচ যারা দেয় মেসেজ তারা কিন্তু সুইসাইড করে না, কমই করে। তারাও করে কিন্তু কম করে। কিন্তু এই মেসেজটা কিন্তু অনেক, যেমন ধরেন ওজি অসবর্ন, যার কথা আমরা একটু পরে দেখব, বারবার আসবে, অত্যন্ত একদম সাক্ষাৎ শয়তান মনে হবে দেখলে। 73 বছর বয়স তার, ব্রিটিশ কিন্তু এখনো পর্যন্ত একদম মানে শয়তানকে পুরাপুরি রিপ্রেজেন্ট করে দেখলেই মনে হবে যে শয়তানের আর কি। তো আপনার এরা কিন্তু, সে কিন্তু নিজে সুইসাইড করে নাই, সে এটা মানুষকে প্ররোচিত করছে। সে ট্রাই করছে কিনা সেটাও আমি জানি না অবশ্য, অত ডিটেলস আমার জ্ঞান নাই। কিন্তু বেঁচে আছে এখন, 73 বছর বয়স এখন, ব্রিটিশ, একেবারে সাক্ষাৎ শয়তান। দেখলেই মানে ছবি দেখলেই দেখবেন যে মানে সাক্ষাৎ শয়তান আর কি। তো যাই হোক, আমরা আগাই একটু। তো বলতেছেন যে and that it is the only way out of the depth of hopelessness. পৃথিবীতে নৈরাশ্য আছে, মানুষ নিরাশ। একজন কাফেরের নিরাশ হওয়াই উচিত, একজন মুশরিকের নিরাশ হওয়াই উচিত, কারণ তার জীবনে কোনো লক্ষ্য নাই। নিহিলিস্টিক ভয়েড যেটাকে ইরা বলেন, অন্তঃশ্বাস শূন্যতা স্কলাররা বলেন, সেরকম একটা অবস্থায় সে নিরাশ, মানে তার তার জীবনটা মিনিংলেস লাগারই কথা। আসলে আল্লাহবিহীন বা আল্লাহর ইবাদতে যে নিয়োজিত না, আল্লাহর পাঠানো কিতাব অনুযায়ী যে যে পড়ে না, যে সে অনুযায়ী জীবনযাপন করে না, তাকে তো মৃত বলছেন। কোরআনবিহীন জীবনকে মৃত বলছেন আল্লাহ, মানুষকে মৃত বলছেন। তো সে বেঁচে থেকেও মৃত, এবং তার ভিতর হোপলেসনেস থাকবে, প্লাস সে শয়তানের হাতের টয় ইন এ সেন্স। শয়তান নিজে চিরনিরাশ এবং সে চাবে মানুষকে নিরাশ করতে। এটাই হচ্ছে মিশন তার, যে তার মতো মানে যে কোনো, আমরা এমনি জেনারেল লাইফেও দেখি যে ধরেন খুব খারাপ ছাত্র ক্লাসে, তাকে আপনি জিজ্ঞেস করলেন যে কি হয়েছে তোমার রেজাল্ট, দেখবেন প্রায় সে আরেকজনের এক্সাম্পল আনতেছে। মানে সে একা একা ধ্বংস হইতে চায় না, একা পতিত হইতে চায় না, অন্যকে নিয়ে যেতে চায়। শয়তানও তাই, নিজে তার যে অবস্থা, সে যে চিরনিরাশ বা নিশ্চিত জাহান্নামী, সে সেই পথে অন্য কেউ নিয়ে যেতে চায়, বা এটা তার মিশন, সোজা কথা। তো অ্যাকর্ডিং টু দ্য সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, এইটুকু আমরা বোধহয় গতদিন পড়ছি, তারপরে আমরা আজকে নতুনটুকু পড়বো আর কি। Suicide is currently
the third leading cause of death among Americans aged 10 to 24. 10 থেকে 24 বছরের ভিতরে যে সময় আমেরিকান আছেন তাদের ভিতরে তৃতীয় বৃহত্তম কারণ মৃত্যুর, মানে এই বয়সটা তো ইউজুয়ালি মৃত্যুর বয়স না, ইউজুয়ালি আল্লাহর সুন্নাহ হিসাবে সাধারণ নিয়ম কি, মৃত্যু সম্বন্ধে যদি কেউ কিছু বলতে পারে না কখন কে মারা যাবে, ঠিক আছে, কিন্তু সাধারণ নিয়ম হচ্ছে যে আগে আসবে সে আগে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা শুনছি না, যেখানে বলেন যে এই ছেলেটা যদি বেঁচে থাকে তাইলে সে যখন পরিণত বয়সে পৌঁছাবে তখন আরেকজনকে বলতেছেন তখন তোমার কিয়ামত সংগঠিত হয়ে গেছে, অর্থাৎ তোমার মৃত্যু হয়ে গেছে। এটা কেন বলতেছেন? এটা কি আল্লাহ রাসূল মানে গণক হিসাবে বলতেছেন? না, তা না, আল্লাহর সুন্নাত হিসাবে বলতেছেন। সাধারণভাবে আল্লাহর দেওয়া নিয়ম, সাধারণ নিয়ম হচ্ছে যে আগে আসবে সে আগে যাবে, যে পরে আসবে সে পরে যাবে, কিন্তু এর এক্সেপশন অহরহই আমরা হইতে দেখি। সাধারণভাবে যেটা বললাম সেটা, আচ্ছা যাই হোক। তো সাধারণভাবে 10 থেকে 24 বছর বয়সের ছেলে পেলে বা ইয়াংস্টার্স যারা তাদের মৃত্যুর কথা আমরা কনসিডার করি না, তারা মরে যাবে বা তারা থাকবে না, এটা আমরা কনসিডার করি না, আমরা একটু অবাক হই। যদিও কোনো মৃত্যুই মুসলিম পয়েন্ট অফ বা ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে অকাল মৃত্যু না বা অপঘাত মৃত্যু না, সব মৃত্যুই আল্লাহর সৃষ্টি, আল্লাহর নির্ধারণ। Each year about 4,400 youth kill themselves. 4,400 youths বা ইয়াংস্টার্স প্রত্যেক বছরে 4,400 কিল দেমসেলভস, তাদেরকে হত্যা করে, and many more attempt to do so, এবং অনেকে অ্যাটেম্প্ট করে, মানে অনেক অ্যাটেম্পটেড সুইসাইড হয় না, আমাদের দেশেও আছে, মরতে চাইছে। আমাদের এক টিচার ছিলেন, একটা স্কুলের প্রিন্সিপাল ছিলেন যেখানে আমি প্রথম পড়ছি, তার ছেলেটা 3বার চেষ্টা করে তারপরে চতুর্থবার সম্ভবত সফল হয়েছে, মানে আরো 3বার সে চেষ্টা করছে আত্মহত্যা করছিল আর কি, তখনকার স্টোরি। The following are just few examples of nationally publicized cases of suicide under the influence of music. এখন কতগুলা কেস বলবেন, কতগুলা স্টোরি বলবেন, কোনটা থেকে কি হয়েছে। 1985 সালের 23শে ডিসেম্বর 18 বছর বয়সের একজন এবং 20 বছর বয়সের একজন, দুজনের নামই আছে এখানে, একজনের নাম রেমন্ড, একজনের নাম জেমস, climbed out of a bedroom window. ওদের জানলাগুলার মানে ওদের ঘরগুলোর জানলা ইউজুয়ালি গ্রিল হয় না, ইংল্যান্ডে, আমেরিকায় বা ওয়েস্টার্ন ইউরোপে ইউজুয়ালি গ্রিল থাকে না, সেই বেডরুম উইন্ডো, সেই শয়ন কক্ষের জানালা, সেটা দিয়ে বাইরে গেছেন। went to a nearby playground after listening to pop singer Judas Priest song entitled Beyond the Realms of Death. একটা প্লেগ্রাউন্ডে গেছেন তারা দুইজন, এবং কি শুনছেন, কি গান শোনার পরে? বিয়ন্ড দ্য রিলমস অফ ডেথ, মৃত্যুর সীমানা ছাড়ায় বা মৃত্যুর এরিয়া ছাড়ায়, এরকম সেন্সটা আর কি। ওয়ান্স দেয়ার, প্রথম জনের কথা বলতেছেন, ব্যাকনেপ তার নাম, মানে সারনেম ব্যাকনেপ, রেমন্ড ব্যাকনেপ। উনি কি করছেন? প্লেস এ শটগান আন্ডার হিজ চিন, থুতনির নিচে একটা শটগান ই করে, পুল দ্য ট্রিগার অ্যান্ড ডাইড ইমিডিয়েটলি, সাথে সাথে মারা গেছে। আরেকজন ভেন্স, সেও তার বন্দুক নিয়ে একই জিনিস করছে, কিন্তু ওই বন্দুকটা একটু ছুটে গেছে, একটু একটু স্লিপ করছে, স্লিপ করাতে তার মুখটা ডিসফিগার্ড হয়ে গেছে, মুখটা বিকৃত হয়ে গেছে, ক্ষতবিক্ষত হয়ে গেছে, ফেস যেটাকে আমরা বলি, এবং 3 বছর পরে সে ওইটার কারণেই মারা গেছে, সেই জখমের কারণেই মারা গেছে 3 বছর পরে। On the day of the shootings, the two had played music all day long while listening to Judas Priest album. যে লোকটার কথা বলতেছেন তার অ্যালবাম শুনতে শুনতে, আমার কাছে পরিচিত নাই নামটা, যাই হোক আমি সব জানি তা না, যদিও মিউজিকের ওয়ার্ল্ডে নজবিল্লা একসময় সকল ক্যাটাগরির মিউজিকই শুনতাম যখন দিনের পথে আসার আগে বা ইসলামে আসার আগে, ওই সেন্সে। বিয়ন্ড দ্য রিলমস অফ ডেথ, এই অ্যালবামটা যেটা, এই গানটা যে অ্যালবামে আসছে সেটা, দে স্টার্টেড চ্যান্টিং জাস্ট ডু ইট, জাস্ট ডু ইট। আপনি দেখবেন নাইকির ইতে থাকে, লেখা থাকে জাস্ট ডু ইট,
এই কথার অনেক ওয়াইডার মিনিং আছে, তবে এইখানে এটার মিনিংটা হলো জাস্ট কিল ইউর সেলফ আর কি, অথবা ট্রিগারটা টিপো বা এই ধরনের জিনিস আমরা দেখবো পরে আরো আছে। বা became violent and ended up committing or attempting to commit suicide. এটা 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 একটা লেখা, এটা একটা ম্যাগাজিন থেকে লেখা। ম্যাগাজিনটা হচ্ছে আপনার কলম্বিয়া বিজনেস ল রিভিউ। এখানে যিনি লিখছেন তার নাম হচ্ছে পামেলা মার্সডেন ক্যাপস, আর লেখাটার নাম হচ্ছে রক অন ট্রায়াল, সাবলিমিনাল মেসেজ লায়াবিলিটি। আমরা রক অন ট্রায়াল মানে রক মিউজিক বিচারের কাঠগড়ায়, সাবলিমিনাল এটা আমরা বলছিলাম অসচেতন বা অবচেতন ভাবে যে মেসেজ দেওয়া হয়, যে মেসেজ রিসিভ করতেছে সে রিয়েলাইজ করে না যে তার মাথার ভিতর কি ঢুকায় দেওয়া হলো আর সেটার এফেক্টই বাকি। এই ঠিক যেভাবে আমার আছে জল আমি বলছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস, ওইটা যে পড়তেছে সে তো আর রিয়েলাইজ করে নাই যে সে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। অথবা একটা এই যে ব্লু ওয়েল বলে একটা খেলা ছিল, এটা নিয়ে আমি 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 ডিটেলস জানি না খেলাটার কি, তো এটা নিয়ে আমি পড়ছিলাম যে এটার বশবর্তী হয়ে বা এই খেলা খেলতে খেলতে অনেকে আত্মহত্যা করছে। তো এটার কারণ হচ্ছে যে যারা যারা মানুষ যাদের কমোডিটি বা যাদের শিল্প বা যাদের কর্মক্ষেত্র মানুষের ব্রেইন বা মানুষের সাবকনশাস বা মানুষের মন বা মানুষের চিন্তা ভাবনা এগুলো নিয়ে যারা নাড়াচাড়া করে, যেখানে মিউজিশিয়ান মানে মিউজিক কম্পোজার যারা তারা খুব শীর্ষস্থানীয়, সেখানে অন্যান্য অন্যান্য এই ধরনের অনেক মানুষ আছে যারা মানুষের সাইকি যেটাকে আমরা বলি বা যেটা মানুষের চিত্ত সেটাকে নিয়ে সেটাকে ম্যানিপুলেট করতে পারে বা জানে। তো তাদের তাদের ওয়ার্ল্ডের কথা বলতেছি, যে তাদের কাছে মানুষের মনটা হচ্ছেই, এবং তারা কি করে সাবলিমিনাল আমরা বলছিলাম যে সাবকনশাস বা অবচেতন মনে তারা মানুষের মেসেজ বা কথা বা বাণী বা ইঙ্গিত ঢুকায় দেয়, এবং সেটার বশবর্তী মানুষ কাজ করে উইদাউট নোয়িং যে সে সেটার ভিতরে আছে। যেমন ব্লু হোয়েল খেলাটার কথা বলতেছি, ব্লু হোয়েল যারা খেলতেছে তারা কি এমনিতে ধরেন নর্মাল নর্মাল একটা মানুষ, যে কোনো একটা নর্মাল মানুষ তার জীবনের প্রতি মায়া থাকবে, এটি স্বাভাবিক, আল্লাহ আমাদেরকে সেভাবে বানাইছে। জীবনের প্রতি মায়া থাকবে, সে বাঁচতে চাইবে, সে বাঁচতে চাইবে। আমরা একজনের কথা শুনছি, হারপিক খায় আত্মহত্যা করতে চাইছিল, কিন্তু যখন সে বুঝছে সে মারা গেছে, তার ভাই আমাকে বলছে গল্পটা। বাচ্চা মেয়ে ছিল, যখন ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক পাশ করা মেয়ে ছিল, তার ভাই বলছে যে মানে বাঁচার জন্য যে কি আকুতি সেটা সে দেখছে সেই রাত্রে যেদিন তার বোন বাচ্চে, সেই মেয়েটা বাচ্চে পড়ে, বাট পঙ্গু হয়ে আছে আর কি, এখন হাফ বাচ্চা বলা যায় এটাকে, ঠিক মতো খাইতে পারে না, শুইতে পারে না, এন্ড সো অন। কিন্তু বাঁচার আকুতিটা উনি দেখছেন, উনি আমাকে বলছেন যে কিভাবে মানুষ যে ওইটা দেখে ওনার কান্না আসছে, ওই যে মারা যাইতেছে সেটা দেখে কান্না আসেন নাই, কিন্তু বাঁচার জন্য যে যে মানে আপ্রাণ চেষ্টা, এটি স্বাভাবিক। মানুষের জীবনটা অত্যন্ত ভ্যালুয়েবল জিনিস, আল্লাহর দেয়া একটা নিয়ামত। সারা পৃথিবীর সকল আহ সম্পদ, সকল মেধা একসাথে করেও আমরা একটা জীবন তৈরি করতে পারি না বা একটা জীবন দিতে পারি না, এমনকি একটা মাইক্রোবের জীবনও দিতে পারি না, মানুষের জীবন বাদ দেন। তো সেই ক্ষেত্রে এইটা এইটা প্রিয় হবে, এইটাই স্বাভাবিক, এইটাই হওয়ার কথা। কিন্তু তার ভিতরে এমন একটা মেসেজ ঢুকাই দিতেছে, সেটা পাবজি কি বলে সেটা, ওই ব্লু হোয়েল খেলা দিয়ে হোক, আমার আছে জল উপন্যাস দিয়ে হোক, অথবা মিউজিক দিয়ে হোক, যে সে তার জীবনটাকে বিসর্জন মানে জীবনটাকে আহ, আহ, নিজে হরণ করতেছে বা নিজে আত্মহত্যা করতেছে, নিজেকে নিজে হত্যা করতেছে। এটা এটা ন্যাচারাল না, জিনিসটা নর্মাল না, ন্যাচারাল না। কিন্তু যারা এই ইসের ব্যবসায়ী, মানুষের চিত্ত নিয়ে মানে মানে যেটা মানুষের চিত্ত বা মানুষের হৃদয় যাদের কমোডিটি, সেটা ঔপন্যাসিক হোক, সেটা মিউজিশিয়ান হোক, সেটা আরো অন্যান্য আছে, মানে এজেন্সিজ আছে যারা এটা করে, যেমন অ্যাডভার্টাইজ যারা করে, তারা তারা বা মুভি যারা বানায় তারা, মুভিতে দেখেন না মানে টুইস্ট গুলো তারা আনে, পাবলিক যেটা শুনতে চায় সেটা শুনে সে তাকে কাঁদাবে, তাকে হাসাবে, সে পয়সা খরচ করে গিয়ে কাঁদবে এবং হাসবে, এবং হয়তো কখনো আত্মহত্যা করবে। এটার এটার মানে নিজের সাথে মিলে গেল এখানে একটা ক্যারেক্টার, বাস। এই 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 জিনিসগুলো হয় না, কিন্তু যারা করে তাদের তাদের অবস্থা দেখেন, তারা কিন্তু সুন্দর আনটাচেবলস আর কি, তারা তাদের কোনো তারা নিজেরা কখনো আত্মহত্যা করেন না, তারা এটা দিয়ে মুভড হয় না,
বা আমি বলছিলাম না একবার যে পৃথিবীর সবচেয়ে বড় ড্রাগ লর্ড যে ছিল তার ছেলেপেলেরা ওই পৃথিবীর শ্রেষ্ঠ ইসে পড়াশোনা করতো, ইউনিভার্সিটি গুলোতে পড়াশোনা করতো, এবং পসিবলি সিগারেটও খাইতো না, কিন্তু সে সারা দুনিয়ার মানুষকে সেই কোকেইন এবং দিয়ে নষ্ট করতেছিল, বা দুনিয়ার ইয়ুথ যাদেরকে আমরা বলি তাদেরকে করতেছিল। একই কথা যে ওই বড় বড় মিডিয়া টাইকুন যারা 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 বিলিয়নিয়ার্স, মিডিয়ার উপরে নির্ভর করে বা মিডিয়ার অর্থ মানে মিডিয়ার থেকে আর্ন করে, তারা দেখা গেছে সপ্তাহে 1.5 ঘন্টাও নাকি তারা স্ক্রিন দেখে না, 1.5 ঘন্টাও না সপ্তাহে। তো এই আর কি, মানে শয়তানের ইগুলা এরকমই, ট্র্যাপ গুলা এরকম, বা শয়তানের পথ পদ্ধতি গুলা এরকমই। আমরা শুধু উই অ্যাজ আর কি আমরা মানে লেমেন যারা বা আমরা সাধারণ মানুষ যারা, তারা এগুলো বুঝি না এবং এগুলাতে খুব সহজে পা দেয় এই ফাঁদ গুলাতে। তো বলতেছেন যে এরপরে বলতেছেন ওই ফ্যামিলিজ দুইটা যে মারা গেল ছেলে, তারা জুডাস প্রিস্ট তার এগেনস্টে এই যে লিগ্যাল অ্যাকশন, তারা কেস করছিলেন। এই যে ডুইট কথাটা ইউজ করার জন্য, বা যেভাবে ইউজ করা হচ্ছে, was present in the song which portrayed a hopeless view of on life, জীবনের প্রতি একটা মানে আশাবিহীন বা নিরাশ একটা ভিউ পোর্ট্রে করছে, and that it drove the two boys to commit suicide, এবং এটা থেকে ওই দুইটা ছেলে আত্মহত্যা করছে, এই জন্য তারা সু করছিলেন। কিন্তু কোন পরে আমরা দেখবো যে তেমন কোনো লাভ হয় নাই, তেমন কোনো লাভ হয়ও না। হুমায়ুন আহমদকে কেউ সু করছে বলে আমি জানি না, যেহেতু পেপারে একটা আর্টিকেল দেখছিলাম যে ওনার এরকম লেখা উচিত হয় নাই, আমার আছে জল, কিন্তু কেস করছে বলে আমি জানি না। তো ওই জায়গায় করছিল আর কি। মিউজিক ইটস সাজেস্টিভ লিরিক, মিউজিকের জন্য এবং সাজেস্টিভ লিরিক, সাজেস্টিভ মানে যেগুলো ইঙ্গিত দেওয়া হয় না, বা একটা করা হয়, একটা কিছু সাজেস্ট করা হয় যে তুমি যাও, তুমি আত্মহত্যা করো, এই জীবনে কোনো কোনো মানে নাই, কি করবা এই জীবন রেখে, মানে এই ধরনের জিনিসগুলা। তো এগুলো এগুলো তো থাকেই, মেসেজ থাকেই। তো যাই হোক, তো বলতেছেন যে কম্বাইন্ড উইথ কন্টিনিউয়াস বিট এন্ড রিদমস, আমরা জানি যে কন্টিনিউয়াস বিট রিদমে কি হয়, মানুষের মানুষের মনটা, মানুষের ব্রেনটা টায়ার্ড হয়ে যায়, এবং তখন সেখানে কিছু একটা লজ করা বা কোন একটা মেসেজ করা আরো ইজিয়ার হয়ে যায়। আচ্ছা, তারপরে বলতেছেন যে এগুলা এনকারেজড এন্ড মেসমেরাইজ দ্য ভিকটিমস, মানে কেসটাতে তারা যা বলতেছেন আর কি, এনকারেজ করছে, অনুপ্রাণিত করছে, মেসমেরাইজ, মেসমেরাইজ মানে হচ্ছে সম্মোহিত করা, মানে তাদের আর নিজের কোনো ছিল না, বোধ শক্তি থাকে না তখন। আমরা যে জাদু সময় বলি না, মেসমেরিজম বলি না আমরা, যে জাদু যারা দেখে তাদেরকে সম্মোহিত করে, তারপরে তাদেরকে যা বলবে তাই বিশ্বাস করে, বা যা বলবে সেভাবেই চলবে, ইত্যাদি জিনিসগুলা, এই সেন্সগুলো আসে আর কি। Mesmerize the victims into believing that the answer to life was death. এখানে দিয়ে দিছেন, মানে বেকনেভ ভার্সেস জুডাস প্রিস্ট, নেভাডা ডিস্ট্রিক্ট কোর্ট, অগাস্ট 24, 1990, কেসটার রেফারেন্স দিয়ে দিচ্ছেন, যে কোর্ট কেস যেটা হয়েছিল সেটার রেফারেন্স দিচ্ছেন আর কি। আচ্ছা, এরপরে 84 সালের অক্টোবরে 19 বছর বয়স্ক জন ম্যাককোলাম কমিটেড সুইসাইড বাই শুটিং হিমসেলফ ইন দ্য হেড আফটার লিসনিং টু ওজি অসবর্ন, যার কথা বললাম, ওজি অসবর্ন, ব্রিটিশ শয়তান। শয়তান মানে একে সাক্ষাৎ শয়তান, খালি গায়ে, কেমন জানি কেমন মুখে টুকে রং মায়ের খেয়ে, মানে দেখলেই মনে হবে যে আপনি আপনি দেখলে ঘৃণা লাগবে, গাটা গুলায় উঠবে আর কি, এরকম একটা চেহারা আর কি। এখন 73 ইয়ার্স ওল্ড, সেরকমই আছে সে, এবং সেই জিনিসই করে যাচ্ছে আর কি। সুইসাইড সলিউশনস বলে একটা গান, না গানের নামই সুইসাইড সলিউশন, তার দুইটা লাইন এখানে আছে, আমি পড়ে দিচ্ছি আপনাদেরকে একটা অংশ। সুইসাইড ইজ দ্য অনলি ওয়ে আউট, গেট দ্য গান এন্ড ট্রাই ইট, শুট শুট শুট। আপনার আমরা পরিষ্কার কথা, মানে কোন রকম রাগ ঢাক নাই এখানে, কিন্তু সে কিন্তু বাইচে আছে at the age of 73. McCollum was still wearing the headphones when his body was found. তাকে যখন মৃতদেহ পাওয়া গেছে, তার হেডফোন গুলা তখনও লাগানো ছিল কানে, যেটা ইয়ারফোন বলি আমরা, বা ওই ধরনের জিনিস। As reported by Chuck Phillips in Los Angeles Times, লস এঞ্জেলস টাইমসের আর্টিকেল 4 অক্টোবর 1990-তে, entitled
Just weeks after Judas Priest case, Ozzy Osbourne faces similar suits over subliminal মেসেজ। একই ধরনের মানে সাবকনশিয়াস, যেটা ব্রেনে ঢুকে দেওয়া হয়, অবচেতন ভাবে ঢুকে যায় এবং সেটা ক্রিয়া করে মানুষের ব্রেনের উপরে, মানুষের উপরে। সেই মেসেজ দেওয়ার জন্য ওই অক্টোবর 4 তারিখে তার এগেনস্টে করা হয়েছে। মানে বা মানে কত, ওই আগেরটা ছিল হলো, না দাঁড়ান একটু দেখি, আগের কেসটা ছিল অগাস্ট অগাস্ট 1990, আর এটা হচ্ছে অক্টোবর 4, 1990 তে লেখাটা। মানে ওইটার কয়েক সপ্তাহ পরেই এটার কথা লিখতেছেন বা এটার কথা বলতেছেন আর কি। জাস্ট উইকস আফটার, লেখাটাতে বলতেছেন জাস্ট উইকস আফটার জুডাস প্রিস্ট কেস, আগের কেসে যেটা আমরা পড়লাম তার কয়েক সপ্তাহ পরে, ওজি অসবর্ন ফেসেস সিমিলার সুটস ওভার সাবলিমিনাল মেসেজ, মানে এই যে মেসেজ দেওয়ার জন্য দ্য বয়েজ গার্ডিয়ান, মানে যে মারা গেছে, সুড অসবর্ন and his record company. The subliminal messages allegedly present in Ozzy Osbourne's song were blamed for the suicide shooting of McCollum. একইভাবে আর কি, যেভাবে ওইখানে বলছেন যে এটা শুনে আমার ছেলে আত্মহত্যা করছে, এখানে বলতেছেন যে এটা ছিল শুনে আমার ছেলে বা এটা থেকে এই হয়েছে। আচ্ছা, এরপরে বলতেছেন যে একদম মানে যে বর্ণনাতে আসে, যে এভিডেন্স, যে যে সাক্ষী বা যে প্রমাণ, যে প্রমাণগুলো আসে, সেগুলা সেগুলা আছে বলতেছেন, টু সাপোর্ট দ্য কানেকশন বিটুইন রক মিউজিক অ্যান্ড সুইসাইড দেয়ার ইজ অ্যাডিশনাল, মানে আরো বলতেছেন, ফেব্রুয়ারি 1986 সালে 18 বছর বয়স্ক ফিলিপ মর্টন, উইসকনসিনের একজন, হ্যাংড হিমসেলফ, তাকে নিজেকে করছেন। এট দ্য টাইম অফ হিজ সুইসাইড হি ওয়াজ লিসেনিং টু রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েড। আপনারা জানেন হার্ড রক বা হেভি মেটাল টাইপের মিউজিকই করে পিঙ্ক ফ্লয়েড, নাম করা ছিল। পরে সেটা ভেঙে টেঙে বা সে থেকে বাইরে হয়ে গিয়ে অন্য দল হয়েছে, ডায়ার স্ট্রেটস বলে একটা দল ছিল, সেটাও হয়েছে ওখান থেকে। এরা খুব মানে কি খুব খুব শক্ত বা খুব লাউড নয়েজি রক করতো, রক মিউজিক প্রডিউস করতো। তো তাদের অ্যালবাম ছিল দ্য ওয়াল, একটা অ্যালবাম ছিল, সেই ওয়াল ইনক্লুডস সাচ সংস এজ, মানে সেটার ভিতরে গান আছে গুড বাই ক্রুয়েল ওয়ার্ল্ড, নিষ্ঠুর পৃথিবী, এগুলো দেখবেন বাংলাদেশি মিউজিকেও মাঝে মাঝে শোনা যায় আর কি। সালাম পৃথিবী তোমাকে সালাম, হঠাৎ মনে হলো একটা গানের কথা। মানে এটাকে আত্মহত্যা করছে কিনা সেটা জানি না, কিন্তু মানে নৈরাশ্যবাদী গান আর কি। সালাম পৃথিবী তোমাকে সালাম, আমার যেন মনে হলো বাংলাদেশি কোনো চায়ের দোকানে শোনা গান আর কি। আমি ডিটেলস বলতে পারবো না। গুড বাই ক্রুয়েল ওয়ার্ল্ড, আমাদের সবকিছুই তো তাদের তাদের কাছ থেকে, আমরা তো তাদেরকে ওই যে আল্লাহ রসুল বলে গেছেন না যে তারা গর্তের ভিতরে ঢুকলে আমরা সাপের গর্তে ঢুকবো বা গুই সাপের গর্তে ঢুকবো। তো সেইটাই আসলে, আমরা তো সবকিছুই তাদের মতো করেই, তাদের পথেই চলেছি, তাদের মতো করেই সবকিছু দিচ্ছে। তাদের প্রবলেম গুলো এখন আমাদের আছে না, তাদের হোমোসেক্সুয়ালিটি, তাদের লেসবিয়ানিজম, তাদের পর্নোগ্রাফি, তাদের এগুলো সব ওইখান থেকে ফ্লো করা না, সব ওইখান থেকে আসা। এখন আমাদের ভিতর সবকিছু ঘরে ঘরে দেখা যাচ্ছে, আমরা অবাক হই, কিন্তু আসলে তো মানে আপনি আগুনের আলো নিবেন, আমি একটা লেখা আছে না আমার, আগুনের আলো নেবে জ্বালা নেবে না, যদিও এটা একটা কবিতার অংশ বা ইসের, কিন্তু এটা আমি কি বলতে চাইছি যে আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে মাখামাখি করবেন, যাবেন, থাকবেন, অথচ তাদের ভাইসেস গুলো আপনার ভিতরে ছড়াবেন, এটা কি হয় নাকি? হইতেই পারে না। আচ্ছা, ইভেন এডুকেশনের বেলায় বলতেছি, মোহাম্মদ আসিফ যেটা বলে গেছেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ওয়েস্টার্ন লাইন অফ এডুকেশন কখনোই আপনাকে মুসলিম হিসাবে গর্বিত বোধ করতে দিবে না, বরং আপনি সবসময় কাচুমাচু হয়ে থাকবেন এবং আপনি একটা মানে ওই মনে প্রাণে তাদের কামনায় বাসনায় চিন্তায় চেতনায় তাদের হইতে চাবেন, তাদের মতো হইতে চাবেন। ইসলামকে একটা লিপ সার্ভিস দিবেন, হয়তো ফ্রাইডেতে নামাজে গেলেন অথবা 5 ওয়াক্ত সালাতি পড়লেন, কিন্তু আপনার মুসলিম শরীরে কাফেরের ব্রেন থাকবে আর কি। যাই হোক, আমরা একটু আগাই। গুড বাই ক্রুয়েল ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েটিং ফর দ্য ওয়ার্মস, দুইটাই আর কি নৈরাশ্যবাদী, মারা যাওয়ার কথা বা মৃত্যুর কথা আছে দুইটাতেই। দোজ সংস ওয়ার প্লেইং কন্টিনিউয়াসলি ইন দ্য ব্যাকগ্রাউন্ড, ওইগুলা সে শুনতেছিল, শুনতে শুনতে সে আত্মহত্যা করছে। স্টিভ বাউচার আরেকজনের কথা বলতেছেন, 16 বছর বয়সে,
সে আত্মহত্যা করছে পুলিং ট্রিগার, মানে বন্দুক দিয়ে। তার বাবা মা সেটার জন্য এসিডিসি বলে একটা গ্রুপ ছিল, তাদের একটা গান শুট অ্যান্ড থ্রিল, এই গানটাকে তারা was suicide, মানে sound suicide was his obsession with AC/DC song shoot in thrill, sorry, shoot to thrill, shoot to thrill. So in fact Steve was sitting under his favorite AC/DC poster when he pulled the trigger and killed himself. বাসা ঘরে পোস্টারও ছিল, সেই পোস্টারের নিচে বসে নিজেকে সেই করছে আর সারাক্ষণ শুনতেছিল সব। এই গানের ব্যাপারটা কিন্তু অনেকটা এই ধরনের। আমরা আমরা নজবেল্লা আমরা যখন গান শুনতাম তখন হঠাৎ যখন একটা গান ভালো লাগতো বা খুব অদ্ভুত মনে হতো যে আরে আগে তো এটা অনেকবার শোনা হয়ে যেত। এমনকি আমি দেখছি যে আমাদের ফ্যামিলি মেম্বাররা বা ফ্রেন্ডসরা বা যারা আমাদের পরিচিত তারাও মাঝে মাঝে অবাক হইতেন যে একটা গান এতবার শোনার কি আছে। কিন্তু এটা হয়, এটা এটা যখন একটা একটা আমি আমি বোঝাতে পারবো না এটা, মানে হয়তো এটাও শয়তানের একটাই বা এটাও এই জিনিসগুলার একটা এফেক্ট বা একটা ডিজাইন যে আপনি এটাতে লেগে থাকবেন বা আপনার বারবার শুনতে ইচ্ছা করবে। শুধু ওইখানে না, বাংলাদেশেও দেখেন বা অন্য জায়গায় দেখেন, মানে যখন একটা গান আসে তখন দেখবেন যে মুখে মুখে গানটা চলতেছে। এই যে ইদানিং আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম, একটা ওই ইসে আসে আর কি, ওই যে গুগলে আসে বা ইসে আসে, কাঁচা বাদাম বলে কি এক গান নাকি। তা আমি সিলেটে গিয়ে আমার ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই একটু খবর টবর রাখে ছোট ভাই এগুলার, মানে যেহেতু সে ওই অনলাইন ক্লাস টাস করে বা এগুলা নিয়ে তার ইন্টারনেট এক্সপোজারটা আমার চেয়ে বেশি। তা আমি জিজ্ঞেস করলাম কি এটা, বলে এটা এটা নাকি কিছুই না, কোন একটা লোক বাদাম বিক্রি করতে গিয়া আহ, মানে বাদাম বিক্রি করতে গিয়ে কোন একটা আছে না আমাদের দেশে ফেরিয়ালারা একটা কিছু গানের মতো করেও গায়, সেরকম জিনিস। এটা এমনই ভাইরাল হয়েছে যে এটা এখন মানে এটা এটা গায়েও মানুষ লক্ষ 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 পাইতেছে, মানে কি বলে ভিউজ নেই। আর এখন তো ভিউজের যুগ, কার কত ভিউজ সেটা দিয়ে কে কত গ্রেট এটা বিচার করা হয়। যাই হোক, তো এই এই গেল একটা পোস্টারের নিচে, এটাও একটা আপনার যেখান থেকে রিপোর্ট করছেন একটা দিছেন, আপনার দলিল দিছেন, ইটস অনলি রক অ্যান্ড রোল বাট ইট কিলস। এটা একটা ম্যাগাজিনের বা একটা ওয়েবসাইটের লেখা থেকে দিছেন, টেরি ওয়াটকিন্স তার লেখা একটাই, সেখান থেকে উদ্ধৃতি দিচ্ছেন এটা। এরপরে আসতেছে মাইকেল ওয়াল্টার, আরেকজন, হু কমিটেড সুইসাইড ইন 1991, 1991 সালে আত্মহত্যা করছেন। হিজ প্যারেন্টস ফাইল লসুট এগেনস্ট ওজি অসবর্ন, যার কথা বললাম, সাক্ষাৎ শয়তান, সুইসাইড সলিউশন সং, সেটার জন্য তার এগেনস্টে তারা কেস করছিলেন। আচ্ছা, কিন্তু এরা সবাই অ্যাকুইটেড, মানে যাদের এগেনস্টে কেস করা হয়েছে, যেসব যেসব সিঙ্গার বা যেসব কম্পোজার, তাদের তারা আনফর্চুনেটলি কেন তারা ডিসমিসড, তো বলতেছেন যে এই কেসগুলা, লসুটস গুলা যারা প্যারেন্টসরা করছেন এগুলো ডিসমিসড হয়ে গেছে by the court because unfortunately music is constitutionally sorry মাফ করবেন, মিউজিক ইজ কনস্টিটিউশনালি প্রোটেক্টেড, মানে সাংবিধানিকভাবে সংরক্ষিত মিউজিক, protected speech under the First Amendment of the United States Constitution, আমেরিকান সংবিধানের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট প্রথম সংশোধনী অনুযায়ী মিউজিক কনস্টিটিউশনালি বা সাংবিধানিকভাবে প্রোটেক্টেড, সংরক্ষিত, সেখানে তো আর কিছু করার নেই। যেমন ধরুন আমাদের দেশের সেম, আমাদের দেশে যে আপনি এখন বললেন যে এই গান কেন গাইছে, আপনি এটাতে কোনো কেস জিততে পারবেন পারবেন না, গান তো বৈধ এই দেশে। সিনেমা কেন, এই সিনেমার এফেক্টে এটা হচ্ছে একই কথা হুমায়ুন আহমেদের বেলায়, মানে হুমায়ুন আহমেদের বেলায় কি আপনি মনে করেন যে আপনি যদি কেস করতেন আপনি কোনো লাভ করতে পারতেন না? এই উপন্যাস এর চেয়ে কত, এর চেয়ে আপনি এটা বলবেন আরেকজন আরেকটা বলবে, এর চেয়ে কত রকম কত জঘন্য থিমের উপন্যাস বাংলাদেশে ছড়ায় আছে। সেইখানে এটা মানে হুমায়ুন আহমেদ তো সবচেয়ে মানে আমি বলবো যে রিলেটিভলি ক্লিনার একজন লেখক ছিল, রিলেটিভলি ক্লিনার। আপনি অন্য অন্য যেগুলো আছে মানে মহিলা পর্যন্ত সেমি পর্নোগ্রাফিক লেখা আছে আর কি, আপনি বা সফট পর্নোগ্রাফিক লেখা আছে, মহিলা মানে রাষ্ট্রীয় পর্যায়ে যারা মানে 21-এ পদক টদক পাইছেন তাদের পর্নোগ্রাফিক লেখা আছে।
সেখানে হুমায়ুন আহমেদ তো মৌলভী মনে হবে আপনার কাছে, হুমায়ুন আহমেদের লেখা। তো আপনি কি কেস করে কিছু করতে পারবেন? করতে পারবেন না, কারণ এই দেশে এটা বৈধ জিনিস। সিমিলারলি আমেরিকায় মিউজিক প্রোটেক্টেড, রীতিমতো প্রোটেক্টেড বাই তাদের অ্যামেন্ডমেন্টস সো এন্ড সো, মানে যেটা নাম বললেন আর কি। Just because the artists and producers in question were not held legally responsible, however, does not mean that they bear no blame for the incidents. হ্যাঁ, লিগেলি বাইচা গেল, কিন্তু আপনি আমি জানি তো, বা সবাই জানে, যেমন হুমায়ুন আমাদের কথাটাই বলি আমি, আমার আছে জল, আবার ফিরে আসলাম। লিগেলি কিছুই হয় নাই তার, কেউ কিছু করে নাই, কেসও করে নাই, কেস করলেও কিছু হইতো না হয়তো, কিন্তু তার মানে কি সে নির্দোষ? না, অবশ্যই না। তারা হচ্ছে সেই সব শিল্পী যাদের শিল্প কর্ম হচ্ছে, বা যা নাড়াচাড়া করে, যা নিয়ে যা যা কে ম্যানিপুলেট করে, সেটা হচ্ছে মানুষের হৃদয় বা মানুষের মন বা মানুষের চিত্ত। Social scientific evidence presented in the book clearly suggests that adolescents often give more credence to the opinions of musical performance about life than to what their parents say. সোশ্যাল সায়েন্টিফিক যে মানে সোশ্যাল সায়েন্সের যে সমস্ত বইপত্র আছে বা যে সমস্ত গবেষণা আছে, সেগুলোতে দেখা যায় যে যা বলেন বাপ মা যা বলেন বা যা কিছু বোঝান তাদেরকে, তার চেয়ে বেশি বিশ্বাসযোগ্য তাদের মনে হয় মিউজিক্যাল পারফর্মার্স, যারা যারা গান গায়, যারা মিউজিক্যাল মানে ওইসব স্টার্স যারা, তারা যেটা বলে সেটাকে তারা বেশি বিশ্বাসযোগ্য, ক্রেডেন্স মানে ক্রেডিবিলিটি থেকে আসছে, সেটাকে তারা বেশি বিশ্বাসযোগ্য মনে করে, বিশ্বাসযোগ্যতা দেয়। দে অফেন ট্রাই টু এমুলেট, তারা প্রায়শই দেখা যাবে তাদের মতো এমুলেট দ্য ক্লোদিং অ্যান্ড অ্যাটিটিউডস অফ দেয়ার ফেভারিট সিঙ্গার্স, কাপড় চোপড় এবং অ্যাটিটিউড। আমার মেয়ে আমাকে বলল বিআইটিএস বইলা বোধহয়, বিআইটি অথবা বিআইটিএস, কোরিয়ান একটা ব্যান্ড নাকি, একেবারে হেভক, মানে ইন্টারনেট জগতে হেভক ছড়ায় বেড়াতেছে ইয়াংস্টার্সদের ভিতরে, এমনকি সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি সেকুলারদের ভিতরেও প্রবল প্রভাব এটার আর কি। বিআইটি অথবা বিআইটিএস এরকম কিছু, কোরিয়ান একটা দল, কোরিয়ান দল অ্যাক্রস ল্যাঙ্গুয়েজ, মানে কোরিয়ানরা তো ইংলিশ জানে না আমি যতদূর জানি আর কি। ও বিটিএস, আচ্ছা, একজন আমাদেরকে আপডেট করছেন, বিটিএস এটার নাম। এটা নাকি মারাত্মক রকম আর কি, ওই পাবজি যেরকম আমাদের অজান্তেই আমাদের ছেলে পেলেদের মগজ দখল করছে একটা খেলা, তেমনি নাকি বিটিএস যেটা বললেন এখন, এটা খুবই নাকি হেবক সৃষ্টি করছে আমাদের ছেলেপেলেদের ভিতরে, মুসলিম ছেলেপেলেদের ভিতরে। এবং আমার মেয়ে বলতেছিল সৌদি আরবে বসবাসরত মিউজিক শোনা বা ইন্টারনেটে অ্যাক্সেস থাকা ইউথ যারা বা টিনেজার্স যারা, তাদের ভিতরে। In each of the cases described above, would the youth have even thought of committing these crimes if it were not for the song suggesting it to them? প্রশ্নবোধক চিহ্ন রাখছেন গহর মুশতাক, যে এই যত কটা কেস সুইসাইডের দেখলাম বা বাবা মাকে হত্যা করার, এর আগে আমরা গতদিন পড়ছি বাবা মাকে হত্যা করার কেস পড়ছি, বাবাকে একজন হত্যা করছে, মাকে একজন হত্যা করছে, আমরা গতদিন পড়ছিলাম। এই সমস্ত ক্রাইম গুলা, ধরেন মিউজিক নাই দুনিয়াতে বা মিউজিকের এক্সপোজার নাই তাদের, এগুলা হইতো না। এখানে বোঝাইতেছেন যে, মানে বলতে চাচ্ছেন যে তারা আপনার কোর্টে পার পেয়ে গেছে, কোর্টের আইনের ফাঁক ফোকর দিয়ে পার পেয়ে গেছে, অনেকেই পার পেয়ে যায়, আমাদের দেশে অনেকে পার পায়, একদম খুনের আসামি পার পায়, কিন্তু আসলে কি তারা ই তারা নির্দোষ? সেটা আমরা এই কোশ্চেনের আনসার থেকে বুঝবো, যে যদি মিউজিক না থাকতো এই ঘটনাগুলো কি ঘটতো নাকি? প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছেন তিনি। Their families knew about their fascination with certain kinds of songs and were aware that they were listening to them dozens of times over and over again. তাদের পরিবার জানতো। এই জন্য আপনার বাচ্চা যদি একটা ঘরের কোণে বসে, আপনার ছেলে বা আপনার টিনেজার মেয়ে বা ছেলে একটা মিউজিক শুনতেছে বা একটা পার্টিকুলার শুনতেছে বা একটা, আপনার খেয়াল করা উচিত। আনফরচুনেটলি আমাদের এই বুঝগুলো ছিল না। আমাদেরকে আল্লাহ যে মাফ করছেন, এটা মানে আমার কথা আমি বলতেছি, আমার ওয়াইফের কথা বলতেছি, এটা মানে মিরাকেল মনে হয় আমার কাছে। এইসব বুঝগুলো আমাদের ছিল না, আমরা তো এটাকে মিউজিককে হার্মফুল মনে করি নাই। আমার ছেলের ন্যাচুরালি মিউজিকের প্রতি কোনো ছিল না, কিন্তু আমার মেয়ের কিছুটা ছিল যখন সে বড় হচ্ছে।
বা ছোট ছোট ধরেন 10, 11, 12 বছর বয়স। তো এমন কিছু না, তার পার্সোনাল কোনো ছিল না তখনকার, আমাদের ঐশ্বর্য এরকম ছিল না। তারপরেও তো আমরা খেয়াল করি নাই, বা আমাদের বাসায় যে গানের যন্ত্র ছিল সেটাতে সে কি শুনতেছে, বা আহ, কিছু শুনতেছে কিনা, বা কতক্ষণ শুনতেছে, এগুলো তো আমরা কেয়ার করি নাই, বা এগুলো আমরা ধর্তব্যের জিনিসই মনে করি নাই। আমাদের সময় এসব এরকম জাঙ্কি ছিল না, সেটাও ঠিক। আমরা এরা যখন বড় হচ্ছে তখন তো প্রথম কথা হলো ইন্টারনেট ছিল না, এফএম রেডিও ছিল না বাংলাদেশে। তো সে শুনতো কি, মানে যেগুলো আমরাই আনছি, আনফরচুনেটলি নজবিল্লা, আমি যেগুলা হয়তো কিনে আনছি, বহন করে আনছি, সেটাই হয়তো শুনতেছে সে। কিন্তু তারপরেও সেটার কি এফেক্ট, এই যে এই এই দৃষ্টিভঙ্গি নিয়ে, এই যে উনি চোখ খুলে দিচ্ছেন আমাদের, এই দৃষ্টিভঙ্গি নিয়ে তো আমরা সেটা মনিটর করি নাই, বা ভেবে দেখি নাই যে কি ড্যামেজ হচ্ছে বা কি হচ্ছে। আল্লাহ মাফ করছেন, কিন্তু আমাকে মাফ করছেন বলে আরেকজন যে আরেকজনকে মাফ করবেন, বা আরেকজন মানে আরেকজন যে মনে করবে যে এটা মোটেই না। আমি তো বলি যে আল্লাহ দয়া করে আমাকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসছে। সেভাবে মানে আমাদের যে লাইফস্টাইল ছিল সেখান থেকে এখানে আসার কোনো কিছু হয়ে গেছে সেটা বলতেছি না, বাট অন্তত সেসবকে পিছনে ফেলে আসাও মানে অকল্পনীয় ছিল তখন, যে মিউজিক ছাড়া একটা জীবন হইতে পারে, মুভি ছাড়া একটা জীবন হইতে পারে, নাটক ছাড়া একটা জীবন হইতে পারে। এগুলো কি কল্পনা করছি নাকি? কল্পনারও কল্পনার বাইরে ছিল আমাদের। সুতরাং এটা আল্লাহর বিশেষ রহমত। এক মাইক্রন কোনো ক্রেডিট নাই, এমনিতেও মানুষের কোনো ক্রেডিট নাই, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না, সেটা তো আছেই। কিন্তু তারপরে মানুষের যে একটা চেষ্টার ব্যাপার আছে, সেটাও তো আমাদের ভিতরে সেই বুঝতে ছিল না যে আমরা চেষ্টাও করব। আমরা তো এটাকে হার্মফুল মনেই করি নাই। এই কথাই এখানে বলতেছেন যে তারা জানতো যে তাদের ছেলেপেলেরা একটা গান এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন শুনতেছে। দ্য লিরিক্স অফ দিস সংস ভেরি লাইকলি ইনফ্লুয়েন্স দেম টু মেক দেয়ার ফ্যাটাল ডিসিশনস। এবং এই গানগুলার যেগুলা আপনার লিরিক বা বক্তব্য যেগুলা, কথা যেগুলা, হুম, গীত যেগুলা, গীত আর সঙ্গীত বলি না আমরা, মানে কথা যেগুলা, সেগুলা of those songs very likely influence them to make that fatal decision। এই যে মারাত্মক, ফ্যাটাল মানে যেটা মানে মৃত্যু ঘটায় আর কি, সেরকমের, বা মারাত্মক ডিসিশন যেটা, সেটা আহ, এই গানগুলার কথা থেকে আসছে। These are just a few examples out of countless incidents of violence perpetrated under the influence of music. Just কয়েকটা উদাহরণ বললেন, যে কাউন্টলেস, অগণিত অগণিত ইসের থেকে আমরা জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম এখানে। আমাদের আরো 15 আর 2 17 মিনিট সময় আছে, আমরা নেক্সট সাবহেডিং এ যাব। রোল অফ মিউজিক ইন সাবলিমিনাল সিডাকশন। সিডাকশন কথাটা মানে কি? কাউকে পটানো, কাউকে কারাপ্ট করা, সিডিউস করা বলি না আমরা। ধরেন একজন খুবই সতীসাধ্যী মেয়ে, তাকে পটায় পাটায় কেউ বিছনায় নিয়ে গেল, এটাকে আমরা কি বলি? শি ওয়াজ সিডিউসড, অথবা সিডাকশন বলি। এটার ভাইস ভার্সা, উল্টাটাও। একটা 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 বিশ্বামিত্র আর সেই মেনকা বোধহয় অপ্সরীকে পাঠাইছিলেন দেবতারা, হিন্দু মানে ইসের মিথোলজি আর কি, যে বিশ্বামিত্র একজন ঋষি ছিলেন, যিনি ধ্যান করতে করতে এবং পিওর লাইফ লিড করতে করতে দেবতাদের পর্যায়ে, মানে দেবতাদের চেয়ে পিওর হয়ে যেতেছিলেন। তখন তাকে করাপ্ট করার জন্য একজন ইসেকে, অপ্সরীকে পাঠাইছিল তারা, এবং তার সাথে চোখাচোখি হইতেই তার এত বৎসরের ধ্যান সব গোল্লায় গেছিল, সে চরিত্রহীন হয়ে গেছিল। এই ব্যাপারটা সিডিউস করা বলতে এই সেন্সটা আসে, যে ইউজুয়ালি একজন যা করবে না বা করতো না, সেটা তাকে দিয়ে করানো আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সামথিং। সেটা সেটা মানে ড্রাগ হোক, সেটা মিউজিক হোক, সেটা নুডিটি হোক, বা অন্য কিছু হোক, যাই হোক, সেটাই সেটাই সিডাকশনের সেন্সটা এটা। আপনি জানেন, তারপরে আমি বলতেছি যে হয়তো সবাই একই রকম করে জানেন না, তাই না? সবাই হয়তো ইংলিশে এত কনভার্সেন্ট না, হওয়ার দরকারও নাই। আমরা ইংলিশে কনভার্সেন্ট হওয়ার আমাদের দরকারও নাই। ইট ইজ স্যাড যে আমরা ইংলিশের মাধ্যমে বা ইংলিশের মাধ্যমে জ্ঞানগুলো অর্জন করতেছি। আজকে আইডিয়াল সিচুয়েশনে হয়তো উচিত ছিল আমরা অ্যারাবিক পড়বো, আর আপনারা সেই অ্যারাবিক থেকে শুনবেন, তাই না? কিন্তু আমরা আমরা বদনসিব সেদিকে। আমাদের পরবর্তী জেনারেশন যেন সেরকম হয় যে তারা সরাসরি আরবি লিটারেচার থেকে, এই বইটাতে অ্যারাবিকেও আছে, তো সরাসরি আপনার আরবি লিটারেচার থেকে শিখবে বা শুনবে বা জ্ঞান অর্জন করতে পারবে। ইনশাআল্লাহ হবে, আমরা দোয়া করি সেই দিন আসুক।
তো বলতেছেন যে সাবলিমিনাল মেসেজ যেটা বললাম আমরা, messages refer to communications directed to the subconscious mind. They are hidden suggestions that are perceived only by the subconscious. মানে স্বাভাবিকভাবে আপনি এই কথাটা খেয়ালও করবেন না বা বুঝবেন না, কিন্তু আপনার ব্রেনে ওটা ইমপ্ল্যান্টেড হয়ে যাবে। আমি আগে একদিন আপনাদেরকে বলছিলাম, হামজা ইউসুফের একটা ইসের থেকে বলছিলাম যে অ্যাডউইক বলে একটা ম্যাগাজিন আছে আমেরিকাতে। এটা হলো অ্যাডভার্টাইজারদের জন্য, অ্যাডভার্টাইজার্স যারা যারা অ্যাডভার্টাইজ করে, বিজ্ঞাপন শিল্পে আছে, তাদের জন্য ম্যাগাজিন, এই সাধারণ মানুষের জন্য না এটা। তো ওইখানে কিভাবে ম্যানিপুলেট করতে হয়, যেমন ফ্ল্যাশিং বলে একটা কথা আছে, ফ্ল্যাশ, আপনারা হয়তো শুনছেন কথাটা। ফ্ল্যাশ বলতে প্রথমেই যে চিন্তাটা মাথায় আসবে সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা আসতেছে, যে কোনো একজন নারী কোনো একটা, মানে জাস্ট ফর এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড কোনো একটা ছলচাতুরির মাধ্যমে তার প্রাইভেট পার্টটা এক্সপোজ করলো এবং মানুষের চোখ এড়াবে না সেটা, সেভাবে। এটা ফ্ল্যাশ কথাটা বলতে এটা বোঝায় আর কি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। এটা আবার অন্য জিনিসও বোঝায়, মানে ফ্ল্যাশ কার্ড আছে না, ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে আমরা পড়াশোনা শিখাই, অনেক অনেক স্কুল আছে ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে পড়াশোনা শিখায়, মানে একবার দেখাইলো এবং তাতে মাথার ভিতরে ঢুকলো কিছু, ফ্র্যাকশন অফ এ সেকেন্ড কিছু একটা দেখলেন, ওটা ব্রেনে রয়ে গেল। তো আমি অ্যাডভোকেট কথা বলছিলাম যে অ্যাডভোকেট দুইটা, হামজা ইউসুফ দুইটাই বলতেছিলেন। একটাই ছিল যে এরকম ফ্ল্যাশিং, যে এমন ভাবে এই করবে কার্টুনের ভিতরে ফ্ল্যাশ, মানে মানে ওটা হয়তো মানে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, হয়তো ধরেন 200 মিলি সেকেন্ড হয়তো ছিল, এটা 1000 মিলি সেকেন্ড 1 সেকেন্ড, তো 200 মিলি সেকেন্ড দেখাইছে, কিন্তু এটা ব্রেনের ভিতর প্ল্যান্টেড। তো উনি এই ফ্ল্যাশিং এর কথা বলতেছিলেন যে এই টেকনিকটা ইউজ করে এরা, অ্যাডভার্টাইজ যারা করে। আরেকটা বলতেছিলেন যে প্রত্যেক জাতিতে কিছু মিথ থাকে, কিছু কিংবদন্তি থাকে, কিছু রূপকথা উপকথা থাকে, কিছু কাল্পনিক ক্যারেক্টার থাকে, যার প্রতি মানুষের একটা থাকে, মানুষের একটা কি বলে দুর্বলতা থাকে। যেমন ধরেন হিন্দুদের ভিতরে কথার কথা এই যে অপ্সরী যাদের কথা বললাম তাদের ব্যাপারে, অথবা তারা এই যে শ্রীরাধার যে ক্যারেক্টার, তার মাঝে তারা যে সমস্ত বৈষ্ণব পদাবলিতে যে সমস্ত দিছে, মানে যে সমস্ত বর্ণনা আছে, সেগুলার থেকে তাদের ব্রেনে একটা থাকে, মানে অবসেশন থাকে, বা একটা থাকে ওই ক্যারেক্টারের প্রতি। প্রত্যেক ইসেই হয়তো আছে, প্রত্যেক সংস্কৃতিতে আছে, যেখানে অফকোর্স আল্লাহর মতো আল্লাহর মতো চলা পরিবার বা প্রতিবেশ বা পরিবেশ বা সমাজে হয়তো থাকবে না, সেখানে কোনো ইমেজ থাকবে না, কিন্তু আমি বলতেছি আদারওয়াইজ সবার ভিতরে আছে। আমাদের ইসেও আছে, বেহুলা সুন্দরী ধরেন একটা ক্যারেক্টার, বা এই ধরনের ক্যারেক্টার আছে না, যেগুলা মিথ বা যেগুলা রূপকথা থেকে আমরা শুনছি বা জানি। তো সেই জিনিসটা ইউজ করতে পারলে মানুষকে খুব সহজে সিডিউস করা যায়। তো সেখানে আপনাদেরকে আগের দিন বলছি যে আমেরিকানদের একটা অবসেশন হচ্ছে যে ইউনিফর্ম নার্সের সাথে, মেডিকেল নার্স আর কি, তার সাথে কোনো একটা ইনসিডেন্ট বা সম্পর্ক বা এই ধরনের একটা আছে। তো মানে অবসেশন আছে। তো অ্যাডভোকেট যেটা বলছে যে কোনোভাবে তোমার একটা নার্সের অবতারণা করতে পারলে তোমার এই জিনিসটার কাটতি অনেক বেড়ে যাবে। ফর এক্সাম্পল, দুধের একটা মানে ইউএসটি মিল্ক বা কোনো একটা দুধের অ্যাডভার্টাইজ আমেরিকাতে তো আছে, বা ইংল্যান্ডে দুধের অনেক অ্যাডভার্টাইজ দেখবেন আপনার টিভিতে অথবা আদারওয়াইজ দেখবেন। দুধ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বিকজ তারা ব্রেকফাস্টে সিরিয়ালস বা ইত্যাদি খায়। তো সেখানে দেখবেন যে দুধের সাথে খুব সহজেই কিন্তু নার্সকে রিলেট করা যায়, মানে একটা হসপিটাল বেড দেখাইলেন বা কোথাও নার্স আপনাকে 1 গ্লাস দুধ তুলে দিচ্ছে, তো বলতেছে এটার ভ্যালু, অ্যাডভার্টাইজিং ভ্যালু সাংঘাতিক, মানে মানে মাল্টিপ্লাই করে যাবে। এই সমস্ত জিনিসটা যারা করে তারা এইভাবে মানুষকে সিডিউস করে। এটা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম আমরা, যে সাবকনসিয়াসলি, এটা যে কনসিয়াসলি কেউ নার্স দেখায় চিন্তা করে যে আমি নার্সের প্রতি আমার একটা দুর্বলতা ছিল বা অবসেশন ছিল, সেই জন্য এইগুলো কেউ চিন্তাই করে না। মানে বললাম তো, এখানে তো মানে ধরেন আধা সেকেন্ড অথবা তারও কম আপনাকে দেখাইছে একটা ফ্ল্যাশ, এবং সেটা আপনার ব্রেনে আছে, এবং সেই অনুযায়ী আপনি কিন্তু বাকি কাজটুকু করে যাচ্ছেন। They can be audio subliminal messages hidden behind music. মিউজিকের যেমন যেমন অনেক সময় দেখবেন একটা গল্প বলছিলাম না, যে এক ভদ্রলোক, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ভদ্রলোক, ওনার ছেলে উপরের তলায় থাকে, ডুপ্লেক্সে আর কি, উপরে থাকে, উনি নিচে থাকেন।
তো ছেলের রুম থেকে একদিন ধুপধাপ ধুপধাপ শব্দ শুনে উনি সিঁড়ি বাইয়ে উপরে উঠছেন। ওইটা মানে কি শুনতেছে ছেলে আর কি, কোন একটা মিউজিক শুনতেছে। তখন উনি শুধু একটা শব্দ উদ্ধার করতে পারছেন, বিং ওই ল্যাঙ্গুয়েজের উনি মানুষ, কিন্তু উনি একটা শব্দ উদ্ধার করতে পারছেন যে কিছুক্ষণ পর পরে ড্যান্স কথাটা আসছে। আর কিছু উনি উদ্ধার করতে পারেন নাই, মানে লিরিকের। তো সেরকম ভাবে আর কি লিরিকের ভিতরে একটা শব্দ বা কিছু শব্দ মিউজিকের আড়ালে ঢুকাই দেওয়া হয়। এই যেমন ডু ইট যেটা বললাম, একটু আগে বললাম না, অথবা জাস্ট ডু ইট, এই ধরনের একটা কথা হয়তো খুব ফিসফিস করে বললো, ওইটাই আপনার মাথায় থাকতেছে। আপনি জানেনও না আপনি এটা শুনছেন, কিন্তু আপনার ব্রেনের ভিতর প্ল্যান্টেড থাকতেছে, এই কথাগুলো বলতেছেন আর কি। যে দে ক্যান বি অলসো সাবলিমিনাল মেসেজেস হিডেন বিহাইন্ড মিউজিক, মিউজিকের পেছনে বা মিউজিকের মাঝখানে বা ভিতরে থাকতে পারে, অর ভিজুয়াল সাবলিমিনাল মেসেজেস airbrushed into a picture and flashed on a screen so quickly that we do not consciously see them. এই যে একটু আগে আমি যে বর্ণনাটা বললাম সেটাই বলতেছে, যে এত ফাস্ট। একটা বললেন যে অডিও হইতে পারে হিডেন মিউজিকের আড়ালে, আপনি অত খেয়ালই করতেছেন না যে আপনি কি শুনতেছেন। আর আরেকটা আমরা বলতেছি কি, যে স্ক্রিনে হঠাৎ আসলো, যেটা বললাম যে নার্সের কথাটা বললাম, অথবা এই যে আপনার প্রাইভেট পার্টস দেখানোর কথা বললাম না, ফ্ল্যাশিং, যেটা সেই সেই জিনিসটার কথা বলতেছেন এখানে। তারপরে বলছেন due to its seductive power, music plays a superb role in disseminating both audio and visual subliminal messages to the minds of people. মানে এই সিডাকটিভ পাওয়ার থাকাতে মিউজিকের সাথে সাথে আপনার অডিও মেসেজ এবং ভিজুয়াল মেসেজও যায়। আমরা এর আগে পড়ে আসছি যে এক সময় সব মুখচিত্র ছিল, মুখ মানে আপনার সিনেমা বা চলচ্চিত্রে সাউন্ড ছিল না। তখন ওই মিউজিক দিয়ে আবহ সৃষ্টি করা হইতো, একটা মুড আনার জন্য। তারপরে যখন ওই সাউন্ডট্র্যাক জুড়ে দেওয়া হইলো ইসের সাথে, ছবির সাথে যখন সাউন্ডট্র্যাক আসলো একই সাথে, তখন প্রাথমিকভাবে মিউজিকটার প্রয়োজনীয়তা হারাই গেছিল, তারা মনে করছেন মিউজিকের দরকার নেই। তারপরে দেখলেন যে মিউজিক বিহীন সিনেমা বানালে একদম টোটালি ফ্লপ, কারণ ওই ছবির যে ইমোশন সেটা ভিতরে আসতেছে না মানুষের। তারপরে আবার এখন ইনভ্যারিয়েবলি যত সিনেমা আছে দুনিয়াতে সবকটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসেই আছে, সেটা হলিউডের হোক, সেটা বলিউডের হোক, সেটা বাংলাদেশের হোক, সেটা জাপানিজ হোক, সারা দুনিয়ায় ঠিক যেভাবে যাত্রার পালাতে দেখবেন মিউজিক থাকে সাথে, সেম জিনিস আমরা পড়ে আসছি এটা আগে। ফর এক্সাম্পল, ওয়ার্ডস আর uttered so quickly in a song that we do not consciously remember them, or words in a song are masked by musical tones or rhythms so that we do not consciously hear them. এই সমস্ত কি কথাগুলা, জাস্ট ডু ইট মার্কা ক্লি কথা, জাস্ট ডু ইট, অথবা এই যে গুড বাই ক্রুয়েল ওয়ার্ল্ড, অথবা এই ধরনের আরো আছে আর কি, যে শুট শুট শুট, যেমন কথাটা ওই যে ওজি অসবর্ন, শয়তান যারে বললাম আমি, তার গানের যে এটা, এই সমস্ত কথাগুলা মানে জাস্ট ব্রেনে প্ল্যান্ট করে দেওয়া হয়, সেটাই বলতেছেন। ঘুরে ফিরে একই কথা বলতেছেন, বাট আর একটু ডিটেলস বলতেছেন আমাদের। টু আন্ডারস্ট্যান্ড সাবলিমিনাল সিডাকশন, we have to understand how our minds work. আমাদের মন কিভাবে কাজ করে সেটা আমাদেরকে বুঝতে হবে। Our conscious mind has the capacity to distinguish between right and wrong. Conscious mind যেটা, সচেতন মন যেটা আমাদের, সেটা কিন্তু রাইট এবং রং এর পার্থক্য করতে পারে, এমনকি জানোয়ারদের ভিতরও পারে। আমি তো গল্প পড়ছি যে এই সিংহ বা তাদের শিকারের কিছু প্রিন্সিপাল আছে, তারা এইভাবে মানে ঘুমন্ত অবস্থায় বা আনকনসিয়াস কেউ তাকে তারা হত্যা করে না। হ্যাঁ, পড়ছি, পড়া গল্প আর। এবং যখন সেটা করছে তখন তার মনে সেই অনুশোচনা আসছে, এবং তারপরে সেই অনুশোচনাতে স্বীকার না করে থাকতে থাকতে মারা গেছে। এরকম স্টোরি পড়ছি আমি, আমার ডিটেলস মনে নাই আগের কথা। তো মানুষের ভিতরে রাইট এন্ড রং এর আছে যখন সে কনসিয়াস। The moral sense of right and wrong has been revealed to us as mentioned in the Quran.
91 নম্বর সূরা শামসের একটা আয়াত বলতেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, and inspired it বলতে এখানে নফস, নফস কনসিয়াসনেস, সেলফ, আমি যেটা বলি, আমি বলতে যেটা বুঝি সেলফ, প্রাণ বা জীবন, এই সব সেন্সগুলো আসে আর কি নফস বলতে। তো বলতেছেন নফসকে ইন্সপায়ার করা হয়েছে কি দিয়ে? inspired it with discernment of its wickedness and its righteousness. ঠিকই নফস কোনটা রাইট এবং কোনটা রং, কোন কাজটার অঠিক, এমনকি সে যদি ফতোয়া নাও জানে, ফতোয়া নাও জানে কোন কাজটা অঠিক কোন কাজটা সঠিক, সেটা কিন্তু সে তাকে ওই ওই বুঝটা দেওয়া হয়েছে, ফিতরাটা দেওয়া হয়েছে। একটা জিনিস চুরি করা বা অন্যের জিনিস নিয়ে নেওয়া, কোন কালচার আছে দেখছেন, মানে কাফের মুশরিক পৌত্তলিক কোন কালচার আছে যেখানে দেখবেন যে এটাকে এটা খুব খুব ভালো একটা কাজ করছে, এটা বলবে না। অটোমেটিক্যালি মানুষ এটা বোঝে যে অন্যের একটা জিনিস নেওয়া উচিত না, যে জিনিসটা আমার না ওটা নেওয়া উচিত না, অটোমেটিক্যালি মানুষের ভিতরে এটা আসে। সিমিলারলি উল্টাটা, কাউকে কিছু দেওয়া, কাউকে হেল্প করা, এটি যে ভালো কাজ, আমার মনে কোনো কালচারে এটাকে অস্বীকার করবে না আর কি। এটার ভালোত্বটা এই নফসকে দিয়ে দেওয়া হয়েছে, যে ভালো এবং মন্দর ভিতরে তফাৎ করতে পারার আপনার ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি অটোমেটিক্যালি দেওয়া হয়েছে, অটোমেটিক্যালি আছে। তাই কনসিয়াস মাইন্ড যেটা, সচেতন মন যেটা, সচেতন যদি আপনি থাকেন, আপনি যদি আপনার মানে কারো কাছে যদি আপনি আপনার আপনার চিত্ত বাধা না পড়ে থাকে, বা ওই রকম একটা ডেলিউশন স্টেটে যদি না যান আপনি, তাহলে কিন্তু আপনি ভালো এবং মন্দের তফাৎটা অতি অবশ্যই বুঝবেন, অতি অবশ্যই বুঝবেন। এই জন্য দেখবেন যে ছোট বাচ্চারাও একটা কাজ, যে কাজটা ঠিক না, আপনি না করছেন সেই জন্য না, যে কাজটা ঠিক না সেটা করে দেখবে না, তাকাচ্ছে যে কেউ দেখলো কিনা বা কেউ খেয়াল করছে কিনা, বা বাবা মা কি বললেন, বাবা মার চেহারার দিকে তাকাচ্ছে যে চেহারাটা কি হবে এখন। একটা হচ্ছে যে আমরা না করছি, এটা ধরবা না ওটা ধরবা না, এটা করবে না, সেটা না। ধরেন আপনি কোনোদিন এটা আপনি কিছু বলেনি নাই, এই ধরনের একটা কাজ সে করছে, এই ধরনের একটা কাজ করছে, তারপর দেখবেন যে সে একটা ফিল করতেছে যে কাজটা ঠিক হয়নি, এই কথাটা বলতেছেন আর কি। কিন্তু অপরপক্ষে সাবকনশিয়াস মাইন্ড যেটা, ডাজ নাথিং উইথ দ্য ইনফরমেশন প্রেজেন্টেড টু ইট এক্সেপ্ট টু স্টোর ইট। সাবকনশিয়াস মাইন্ড এটাকে স্টোর করে, এটা ফিল্টার করে না, বা এটার ভালো মন্দ নিয়ে চিন্তা করে না, করতে পারে না, করে না। When wrong values are passed to the brain in the form of subliminal messages, they bypass our conscious mind. তখন কি হয়, ব্রেনে সরাসরি যায় আমাদের কনসিয়াস মাইন্ড বা সচেতন মন, যেটা যেটা ভালো মন্দকে ফিল্টার করতে জানে বা তফাৎটা জানে, সেটাকে বাইপাস করে ঢুকে যায় আমাদের ব্রেনের ভিতরে। এটাই হচ্ছে মারাত্মক জিনিস, সেটাকে বাইপাস করে ঢুকে যায়। একজন মানুষ ধরেন খুব মোরাল ভ্যালুজ আছে, খুব নীতি আদর্শ আছে, সেও যদি সাবলিমিনাল মেসেজে এক্সপোজ হয়, উইচ ইজ ভিডিও, অডিও, ড্রাগ, বা এই ধরনের ট্রেঞ্চ গুলা বা এই ধরনের ডিলিউশনাল স্টেটে যদি যায়, তখন তার ভিতরে, যদিও সে আদর্শবাদী মানুষ, কিন্তু তার ভিতরে উইদাউট গেটিং ফিল্টার্ড এই জিনিসগুলো ঢুকে গিয়ে ভিতরে ঢুকে যেতে পারে এবং তাকে একটা জানোয়ারের পর্যায়ে নিয়ে যেতে পারে। সেই জন্য আমরা দেখি যে অনেক সময় খুব অবাক হই যে এই লোকটা এরকম কাজ করছে, এটা পসিবল করা বা এটা সম্ভব, এই লোকটা এই জন্যই সম্ভব যে সে ওই টুলস গুলার কাছে আত্মসমর্পণ করছে, শয়তানের যে টুলস গুলো আছে, যেগুলোর মাধ্যমে সে আপনার আপনার ভিতরে জিনিসগুলা ঢুকায়, সেইগুলার পথে হাঁটছে বা সেইগুলার কাছে আত্মসমর্পণ করছে, সেই জন্য এটা হয়। আমরা শেষ করে দিব এই জাস্ট দুই লাইন পড়ে শেষ করে দিব আমরা এখন। আচ্ছা, which is capable of judging right from wrong, যে কনসিয়াস মাইন্ডটা রাইট এবং রং, এই যে আমরা কোরআনের আয়াত পড়লাম 91 নম্বর সূরা 8 নম্বর আয়াত পড়লাম, এইটাকে বাইপাস করে যায়, যেটা জাজ করতে পারতো কোনটা রাইট এবং কোনটা রং। They are stored directly into the subconscious memory and hence destroy the sense of morality. সরাসরি তারা সাবকনশিয়াস মেমোরিতে স্টোরড হয় এবং রাইট
এবং রং যেটা ছিল বা সেন্স অফ মোরালিটি সেটাকে ডিস্ট্রয় করে দেয়। অর্থাৎ ওইখানে যখন ঢুকে যায় বাইপাস করে, তখন আর আর আপনি আপনি আর ওটাকে আটকাইতে পারলেন না। তখনই মানুষ ব্যভিচারে লিপ্ত হয়, তখনই মানুষ আত্মহত্যা করবে, তখনই মানুষ নেশা করবে, তখনই মানুষ মানে আরো আরো যা কিছু আছে রেপ করবে বা আরো কিছু যা বলেন, মানে যত ওই ডার্ক জগতের যত কাজ আছে সব তার দ্বারা সম্ভব হয়, যদিও সে আদারওয়াইজ উচ্চ মানে মোরালিটির বা নৈতিকতার একজন মানুষ ছিল। কিন্তু যখন সে ওই জিনিসগুলোর ভিতরে হয়তো ট্রায়াল ট্রায়াল বেসিসেই যায়, অনেক সময় কিন্তু মানুষ একটা একটা খেলার ছলে যে দেখি না কি হয়, মানে সিগারেট খায় যারা ধরেন তাদের জীবনে ইনভ্যারিয়েবলি দেখবেন যে সিগারেট খাওয়ার সূত্রপাত হয়েছিল জাস্ট একটা কৌতূহল থেকে, এই না একটা টান দেয় বা একটা টান দিলে, একটা টান দিয়ে কাশতেছে তিতা লাগছে, এই সেগুলো মানুষে খায়, দেন আর একটা টান, দেন আর একটা টান, এবং দেন একদিন সে স্মোকার আর কি। মানুষ কিন্তু অনেক সময় একটা জাস্ট একটা কি হয় দেখি না কি আছে বা একটা কৌতূহল বশতই হয়। এই মানে অনাকাঙ্ক্ষিত কৌতূহলটার থেকে মুক্ত থাকাটাও আমি মনে করি নিজে থাকা এবং নিজের সন্তানাদিকে বা যাদের উপর যাদের দায়িত্ব আপনার উপর আছে তাদেরকে রাখাটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। অনেকেই মনে করেন যে দেখুক না, একটা ট্রাই করে দেখুক। অনেকেই মনে করে যে একটু চাইখা দেখলে বা একটু ঘুরে আসলে বা ই করলে খারাপটা বুঝবে, এটা কিন্তু খুব রং একটা থিওরি, অত্যন্ত রং থিওরি। এটা আমার ফ্যামিলিতে আছে। আমার এক ভাই বলছে আরেক ভাইয়ের কথা যে ও তো আমাদের মতো দুনিয়ার অনেক কিছু জানে না, জানতো দেখে নাই, সবকিছু দেখে যদি আসতো তাহলে ও অনেক স্টেবল হইতো। এটা খুবই ভ্রান্ত একটা যুক্তি। আহ, মানে 6 তলা বিল্ডিং এর উপর থেকে লাফ দিলে একজন মারা গেছে, সেটাই আমার জন্য শিক্ষা হওয়া উচিত, আমার আর লাফ দিয়ে টেস্ট করা উচিত না যে দেখি না মরি কিনা, তাই না? ব্যাপারটা এই ধরনের যে অন্য মানুষের কি ঘটতেছে সেটা দেখে আমার বোঝা উচিত যে আমি আর এটা এতে থেকে আমি আর এটা চেখে দেখার দরকার নাই বা এটা ট্রাই করে দেখার দরকার নাই বা আমি একটু দেখি কি হয়, কৌতূহল মেটানোর দরকার নাই। আমরা আজকে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে রিলেভেন্ট, তাহলে আমরা উত্তর দিব, তাহলে আজকের আমরা এখানে শেষ করে দিব। আসসালামু আলাইকুম এনাম ভাই। ওয়ালাইকুম সালাম, জি। যদি একটু মানে ইসলামে এন্টারটেইনমেন্ট বলতে কি বোঝায় একটু যদি বলতেন। ইসলামে এন্টারটেনমেন্ট বলতে বাল্ক অফ ইট হচ্ছে নিজের স্পাউজের কাছ থেকে নিতে হবে। এন্টারটেনমেন্ট বলতে আজকে আমরা যেটা বুঝি সিনেমা, নাটক, গান, এগুলাতে অ্যাকচুয়ালি আমরা ওই এটাকে কি বলে আপনার, মানে অন্য ফর্মে, মানে আমরা আমরা কনসিয়াসলি বুঝি না যে আমরা আসলে কি নিচ্ছি। কিন্তু আসলে আমাদের বিপরীত লিঙ্গের কথা, হাসি, চেহারা, স্বর, কণ্ঠস্বর, এই সমস্ত জিনিসগুলো আসলে আমরা অ্যাবজর্ভ করি। তো প্যারামেট্রিক্যাল মানে যাই হোক, এইসব জিনিসগুলো আমরা এই করি কিন্তু আনকনসিয়াসলি করি, আনকনসিয়াসলি করি। ধরেন আপনাকে আমি এমনি বলতেছি যে ধরেন সিনেমা, নাটক, গান, এই ধরনের যা কিছু আছে এগুলো থেকে শুধু ফিমেল ক্যারেক্টার গুলো সরাই দেওয়া হলো, মিউজিক সরাই দেওয়া হলো, বা এই ধরনের জিনিসগুলো সরাই দেওয়া হলো, আপনি দেখবেন এগুলা সব ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে আপনার কাছে, এগুলার রংটা আর থাকবে না। সো বাল্ক মেজরিটি যেটাকে আমরা, এটার উপর একটা লেখা আছে, একটা বইও আছে, লেখাও আছে, বিনোদন মানুষকে কি ভুলিয়ে রাখে। বিনোদন বলতে আমরা যা কিছু বুঝি তার বাল্ক মেজরিটি নিতে হবে শুধুমাত্র স্পাউজের কাছ থেকে। একজন মেয়েকে নিতে হবে তার হাজবেন্ডের কাছ থেকে, একজন হাজবেন্ডকে নিতে হবে তার ওয়াইফের কাছ থেকে। তার বাইরে কিছু আছে, তার বাইরে যে নাই বলতেছি না আমি, কিন্তু সেটা অতি অল্প জিনিস। তার বাইরে কি আছে? খেলাধুলা আছে, জায়েজ খেলাধুলা যেগুলো সেগুলো আছে, প্রকৃতি আছে, প্রকৃতির কাছে যাইতে পারেন, ঝর্ণার শব্দ শুনতে পারেন, পাখির শব্দ শুনতে পারেন, পাখি দেখতে পারেন, পাহাড়ের পাশে বসে ওইদিকে তাকায় থাকতে পারেন, লাউয়া ছড়ার জঙ্গলে গিয়ে গাছগুলা দেখতে পারেন, বা জন্তু জানোয়ার যারা আছে যেগুলো আছে সেগুলো দেখতে পারেন। এই মানে বাল্ক মেজরিটি হচ্ছে স্পাউজের ভিতরে, আর বাকিটা হচ্ছে আপনার এই সমস্ত জিনিসের ভিতরে আছে। আমরা যেগুলোকে এন্টারটেনমেন্ট বলি আজকালকার দুনিয়া, সেগুলো অলমোস্ট সবই ইসলামে হারাম। বিকজ একদিকে এগুলা যেমন দুধের স্বাদ ঘোলে মেটায়, আপনার আপনি
আপনার লিবিডো, একজনের হাসি, একজনের ভ্রুয়ের মানে চাহনি, বাঁকা চাহনি, একজনের শরীর, আরেকজনের কণ্ঠস্বর, আরেকজনের এগুলা দিয়ে এই এই চাহিদাটাকে ফুলফিল করে, আপনার লিবিডোর চাহিদাকে ফুলফিল করে উইদাউট ইউ রিয়েলাইজিং ইট। এগুলাও মানে মানে ছোট স্কেলের ব্যভিচার আর কি, বড় ব্যভিচার না হইলেও। সো এগুলা ইসলামে জায়েজ না। এবং আপনি আপনি হয়তো ওইটাতে করেন না, কখনো এটাকে ডিক করেন না, কিন্তু আপনি দেখবেন যে আপনি, আমি বা যারা এইসব জিনিসের ভিতরে আসি, তারা কিন্তু সেই কমোডিটিটাই, সেই জিনিসটাই অবজার্ভ করতেছে, লিবিডো আর কি। সোজা কথা, লিবিডোর যে খোরাক সেটা আমরা আহরণ করি বিভিন্ন জায়গা থেকে। তার বাইরে রইল ফিজিক্যাল খেলা আছে, ফিজিক্যালি আপনি খেলেন। ফিজিক্যাল খেলা বলতে ফুটবল হোক, ক্রিকেট হোক, নট কম্পিটিশন। কম্পিটিশন সেন্সের না, জুয়া সেন্সের না, দিনের পর দিন মাঠে বসে থেকে টেস্ট খেলা, টেস্ট ম্যাচ, ক্রিকেট দেখা না, অথবা টিভির সামনে বসে না, ওইগুলো না। আপনি ফিজিক্যালি খেললেন, আপনার ছেলে আপনি মিলে আপনার বাগানের ভিতরে ফুটবল খেললেন, এক্সজশন আসলো বা শারীরিক হইলো, অথবা জিমন্যাস্টিক, অথবা সাঁতার, অথবা এই ধরনের জিনিসগুলা হইতে পারে, আর্চারি, তীর তীর ধনুকের কম্পিটিশন, ঘোড়ায় চড়া, এই সমস্ত জিনিসগুলো হইতে পারে, ইসলামিক পয়েন্ট অফ ভিউতে বলতেছি। আর হইতে পারে নেচারের কাছে যাওয়া, অর্থাৎ আপনি পাহাড় দেখতে গেলেন, যেটা বললাম আর কি আগে। যেহেতু আমরা ডিপড ইনটু দেয়ার ইন্ডাস্ট্রি অফ এন্টারটেনমেন্ট, ইন্ডাস্ট্রি বলবো আমি, আপনি পড়তেছি তো, শুনতেছেন যে এগুলো তো বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, কিন্তু এগুলো এই যে গায়ক, নায়ক, নায়িকা যে ইন্ডাস্ট্রি দুনিয়াতে আছে, হলিউড বলেন অথবা অন্য যেগুলো আছে, এগুলো বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার্স মানে ইন্ডাস্ট্রি। এগুলা তাদের কমোডিটি আমরা, বা তাদের টয় আমরা, তাদের ইচ্ছা মতো আমাদের জীবন চলে। তারা একটা নতুন কিছু আইন আমাদের বলবে, এইটা না দেখলে তোমার জীবন ব্যর্থ, আমরা দুইটার সাথে সাথে দেখতে হবে। তো এইভাবেই চলতেছে আর কি। এটা অনেক ডিটেলস কথা, আপনাকে আমি চেষ্টা করবো দিতে ওই আর্টিকেলটা, একটা বইয়ের অংশ এটা। বিনোদন মানুষকে কি ভুলিয়ে রাখে, সমস্ত ওয়ার্ল্ডের সব এন্টারটেনমেন্ট ফোকাসড এট মানে মানে যদি একটা উদ্দেশ্য বলি আমি, তাহলে এটা হচ্ছে আপনার মৃত্যু ভুলায় রাখা, আপনাকে আপনাকে ভুলায় রাখা, যে ইউ আর জাস্ট ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম ডেথ, কালকে সকালটা আপনি না দেখতে পারেন, এই কথাটা আপনি ভুলে থাকবেন যতক্ষণ আপনি ওইসবের ভিতরে থাকবেন। আর মানে যে কোনো ডেথ না, মানে এই সুইসাইডের ডেথও তো ডেথ, সেই ডেথ না, আমি আল্লাহর তরফ থেকে যে ডেথ আসবে, যেটার আগে আপনাকে বলছেন যে মৃত্যু আসার আগে আপনি এই করেন, নিজের আখের গুছান, সেটা ভুলে রাখবে বিনোদন আপনাকে। বাল্ক অফ দ্য বিনোদন কিন্তু এটাতেই এটা ফোকাস করেই করা হয়, যে আপনাকে মৃত্যু বলতে কি, মৃত্যুর মানে যেন তেন মৃত্যু না, আল্লাহ যেভাবে যে মৃত্যুর কথা বলছেন, যে মৃত্যুর পরে ফিরে আসা নাই, যে মৃত্যুর পরে হিসাব দিতে হবে, যে মৃত্যুর পরে আখেরাত আসবে, যে মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সেই মৃত্যুকে ভুলে রাখা, সেই মৃত্যুকে ভুলে রাখা, এবং জীবনের উদ্দেশ্যকে ভুলে রাখা। আপনার জীবনের উদ্দেশ্য হচ্ছে একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিনকে কেবলমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করছেন, আর কোনো কারণে না। এইটা ভুলে রাখা হচ্ছে সমস্ত এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির উদ্দেশ্য। আর একজন মুসলিম এটা কখনোই হইতে দিতে পারে না। জি, আশা করি বুঝাইতে পারলাম আপাতত। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।